যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং আতঙ্কিত তিনি রাতে তার যে আবাসিক ব্যবস্থা যেখানে আছে, যেই সরকারি অতিথিশালায় তিনি স্থায়ীভাবে বসত গেড়েছিলেন, সেই যমুনায় কি রাতে থাকছেন, এটি নিয়ে একটি প্রশ্ন উঠেছে। এমনকি তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদের মধ্যেও নাকি অনেকেই জানেন না আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস রাতে কোথায় থাকেন। তিনি কি যমুনার ভিতরে থাকেন নাকি তিনি অন্য কোথাও যান, এটি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। যমুনার সঙ্গে সংশ্লিষ্ট, অফিসের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে কিন্তু এই জিনিসগুলো বেরিয়ে এসেছে। কেউ কেউ গতকালকে বলেছেন যে তিনি ক্যান্টনমেন্টে কোথাও গিয়ে থাকেন। শুধু এই 2-3 দিন না, এর আগেও আরো যে 2-3 বার এই গত 16 মাসে বড় ক্রাইসিস তৈরি হয়েছিল, তখন তিনি যমুনায় ছিলেন না, এমন তথ্যও কিন্তু প্রকাশ পেয়েছিল। অর্থাৎ তিনি অন্য কোথাও চলে যান নিরাপত্তার স্বার্থে, তার জীবনের নিরাপত্তার স্বার্থে। এবং এবারও গত 2-3 দিন পর্যন্ত তিনি তা শুরু করেছেন এবং কেউ কেউ বলেছেন যে আজকে রাতে, আগামীকাল রাতে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি যমুনায় থাকেন না। কিন্তু কোথায় যান সেটি তিনি এতই গোপনীয়তা রক্ষা করেন, তার যে নিরাপত্তা কোর যারা আছেন তাদের মধ্যেও একেবারেই এমন একটি ক্ষুদ্র বা সর্বোচ্চ পর্যায়ের যারা শুধু তারাই জানেন তিনি কোথায় রাত্রি যাপন করেন, কোথায় থাকেন। কিন্তু যমুনায় থাকেন কি থাকেন না এটি নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। যদিও আমি পুরোপুরি নিশ্চিত হতে পারিনি যে তিনি আসলেই যমুনা ছাড়েন কিনা, রাতে যমুনা থেকে অন্য কোথাও গিয়ে আশ্রয় নেন কিনা, সেটি আমি এখনো লেগে আছি। আপনারাও খেয়াল রাখুন আগামীকালকে আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। যদি বড় কোনো সহিংস ঘটনা ঘটে, যদি বড় কোনো বাধা দেওয়ার চেষ্টা করে প্রশাসনের পক্ষ থেকে, কিংবা রাজনৈতিকভাবে বিএনপি, জামাত কিংবা এনসিপি তারাও, সেই ক্ষেত্রেও কি হবে? আমরা কেউ অবশ্যই দেশের কোনো সংঘাতময় পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, রক্ত, জীবনহানি, প্রাণহানি এগুলো দেখতে চাই না কখনোই। বাংলাদেশকে একটি মুক্তিযুদ্ধের বাংলাদেশ, শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। অন্যায়ের প্রতিবাদও দেখতে চাই। যদি কালকে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে কিংবা প্রতিবাদ কর্মসূচিতে বাধা দেয়, তবে সংঘাত অনিবার্য। অন্ততপক্ষে আওয়ামী লীগের জায়গা থেকে, ভেতর থেকে তারা তেমন কিন্তু হুঙ্কার দিয়ে রেখেছেন। সাধারণ মানুষ যারা, আপনারা সতর্ক থাকুন। আর এই ডক্টর ইউনূসের যে গত 16 মাসের যে অবস্থা, যেখানে নিজেই তিনি নিরাপত্তাহীনতা এখন ভুগছেন চরমভাবে, নিজের যমুনায় রাত্রি যাপন করছেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে। আপনারা অন্তত পক্ষে কালকের দিনে বুঝে শুনে আপনাদের সিদ্ধান্ত নিন। আপনারা কি পথে নামবেন, সম্ভাব্য বা যে আশঙ্কা করা হচ্ছে সরকারের জায়গা থেকে যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, নাকি আপনারা নিজেদের নিরাপত্তা নিজেরা রক্ষা করে ঘরে অবস্থান নেবেন? এটি আপনার সিদ্ধান্ত। কালকে অর্থাৎ আজকের রাতটা পার হলেই যে 13 নভেম্বর আসছে, এই 13ই নভেম্বর ঘিরে বাংলাদেশ জুড়ে টান টান উত্তেজনা, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, কৌতূহল, বহু কিছু। অর্থাৎ কি হবে আগামীকালকে বাংলাদেশে, ঢাকায় কিংবা ঢাকার বাইরে অন্য জায়গাগুলোতে। শুধু এই পরিস্থিতি নিয়ে যে বাংলাদেশ বা দেশের মধ্যেই যে উদ্বেগ, উৎকণ্ঠা কিংবা কৌতূহল আছে তা নিশ্চয় নয়। দেশের বাইরেও যেখানেই বাঙালিরা আছেন সেখানেই এই উদ্বেগের প্রভাব পড়েছে। মানুষ অন্তত পক্ষে জানতে চায় দেশে
নভেম্বর আসলে কি হচ্ছে, কি হবে। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কিংবা যারা বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন বিভিন্ন কারণে, তারাও কিন্তু এই 13ই নভেম্বরের দিকে নজর রেখেছে এবং রাখছে। এর প্রধানতম কারণ হচ্ছে আগামীকাল যে বাংলাদেশে যাদের রাজনীতির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, রাজনৈতিক কোনো কাজ করতে দেওয়া হবে না, সেই বাংলাদেশ আওয়ামী লীগ যেই দলটিকে সরকারের ক্ষমতা থেকে 15 বা 16 মাস আগে গত বছরের 5ই আগস্ট উৎখাত করা হয়েছে, সেই দলটি এই 15 মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা যায় বড় একটি কর্মসূচি ঘোষণা করেছে। উপলক্ষ সবাই আমরা জানি যে আগামীকালকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের, শেখ হাসিনা যিনি এখনো আসলেই কাগজে কলমে প্রধানমন্ত্রী পদে আছেন, তো সেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে কবে রায় ঘোষণা হবে তার একটি তারিখ আগামীকালকে নির্ধারণ হওয়ার একটি কথা রয়েছে। আর এই পরিস্থিতিকে ঘিরেই এই যে কথা রয়েছে তারিখ নির্ধারণের, সেখানেই আওয়ামী লীগ এই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। রায় কিন্তু না, রায়ের কিন্তু বাকি আছে, রায় ঘোষণা কবে হবে সেটি বাকি আছে। তার মানে আওয়ামী লীগের এই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশে সাধারণ মানুষের মধ্যে যেই কৌতূহল, প্রশ্ন আছে, উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, আতঙ্ক আছে, এটিকে বহু বহু গুণে বাড়িয়ে দিয়েছে সরকার নিজেরাই। সরকার যেই পরিস্থিতি ঢাকা জুড়ে এবং দেশ জুড়ে তৈরি করেছে, পুলিশ তো আছেই, আনসার, বিজিবি, এমনকি তারা সেনাবাহিনীকেও কাজে লাগানোর কথা বলেছেন। গতকালকে অন্ততপক্ষে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন। তার মানে হচ্ছে, দেখুন, একটি দেশে যখন সব বাহিনীকে ব্যবহার করা হয়, ডাকা হয়, কাজে লাগানো হয়, তার মানে একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে সরকার নিজেরাই বাংলাদেশের মানুষকে ঢুকিয়ে দিয়েছে। এমন প্রোটেকশন তারা নিয়েছে, ঢাকায় রীতিমতো যুদ্ধের আবহ তৈরি হয়েছে। অর্থাৎ যুদ্ধের দামামা যেন ডক্টর ইউনূস সরকার নিজেরাই বাজিয়ে দিয়েছে। যদিও আমি এটিকে বলছি, তারা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য কিংবা আওয়ামী লীগকে দমন করার জন্য যতটা না, তার চেয়ে উল্টো দিকে নিজেদের জীবন রক্ষার জন্য, নিজেদের যে গত 16 মাসে তারা যে অন্যায়, অপকর্ম, নৈরাজ্য করেছে, সেগুলো থেকে নিজেদের প্রোটেকশন নেওয়ার জন্য সরকারি টাকা ব্যয় করে যে পুলিশ, যেই সেনাবাহিনী, যেই বিজিবি, আনসার তাদেরকে নিয়োগ করা হচ্ছে, তাদেরকে আগামীকালকে ব্যবহার করা হবে শুধুমাত্র এই উপদেষ্টাদের এবং তাদের যারা সমর্থক আছে, তাদের সঙ্গে যারা আছে, তাদের নিজেদের প্রোটেকশনের জন্য। অর্থাৎ এক ধরনের দেহরক্ষী হিসেবে তাদেরকে নিয়োজিত করা হবে, নিরাপত্তা বলয় তৈরি করার মধ্য দিয়ে, যাতে তাদের উপরে মানুষ যারা সংক্ষুব্ধ, এই আওয়ামী লীগের কর্মসূচির সুযোগ নিয়ে সংক্ষুব্ধ সাধারণ মানুষ যাতে তাদের উপরে আক্রোশের প্রকাশ না ঘটায়, হামলে না পড়ে, তাদের উপরে যাতে কোথাও হামলা না হয়, সেগুলো যাতে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকাতে পারে, নিজেদের পিঠ বাঁচানোর জন্য মূলত এই নিরাপত্তা বলয় তৈরি করেছে। তাতেই এমন অবস্থা মনে হচ্ছে যে দেশে একটি যুদ্ধ লেগে গেছে, অর্থাৎ সরকার একটি যুদ্ধের মধ্যে বাংলাদেশকে ঢুকিয়ে দিয়েছে। এখন এই যে পরিস্থিতিগুলো, এগুলো আগামীকালকের উপর কতটা প্রভাব পড়বে তা অনেকটাই নির্ভর করছে আওয়ামী লীগের উপরে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তৎপরতা হচ্ছে, অনেকগুলোই যে হ্যাঁ, আওয়ামী লীগ স্বাভাবিকভাবে এই ধরনের কর্মসূচি, যেমন আমরা দেখেছি হরতালের সময় আগে পিকেটিং করা হয়, সেই ধরনের আওয়ামী লীগ পিকেটিং করছে, মিছিল করছে, তারা বাধার মুখে পড়লেও সেখান থেকে তারা বাধাকে আগে যেমন কিছুটা দেখেছি ভয় করতে, এখন ভয় করে না, তাদের ভয় কেটে গেছে।
আর পিকেটিং এর কতগুলো সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী তারা আগাবে। তারা তো আর রাজনীতি করতে নেমে তো আসলে ওই যে আমরা বলি না যে ফুলের টোকাও গায়ে লাগবে না, এরকম ইমেজ নিয়ে কিংবা এরকম ভয় ভীতি নিয়ে তো আসলে রাজনীতি করা যায় না। রাজনীতি যারা করবেন, রাজনীতির মাঠে যারা নেমেছেন, তারা জীবনকে বাজি রেখেই নেমেছেন, সুতরাং তারা বুঝে শুনেই নেমেছেন। আর দেশের এই 16 মাসে যত মানুষকে হত্যা করেছে এই সরকার কিংবা তার বাহিনী কিংবা তার লোকজন, তাদের সমর্থিতরা মব তৈরি করে, সেই তুলনায় তো আসলে আওয়ামী লীগের এই কর্মসূচি এক হিসেবে কিছুই না। আপনারা দেখুন এখন যে প্রোটেকশন এই আগামীকালকে ঘিরে নেওয়া হয়েছে রাজপথে, ঢাকায় বা অন্যান্য দেশে, এই গত 5ই আগস্ট থেকে যতগুলো ঘটনা ঘটেছে, যত দুঃখজনক ঘটনা ঘটেছে, যত নৈরাজ্য তৈরি করা হয়েছিল, যত মব কিলিং হয়েছে প্রকাশ্যে, তখন যত বাড়ি ঘরে আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, তখন কি এই নিরাপত্তা বলয় আমরা দেখেছি? তারা কি অ্যাক্টিভ ছিল? তারা কি কাজ করেছে? করেনি। তাহলে সেই তুলনায় আগামীকালকের আসলে এটি বলা যায় আওয়ামী লীগের একটি চূড়ান্ত মহড়া মাত্র। তাদের অরিজিনাল কর্মসূচিগুলো কিন্তু আরো পরে আছে, কারণ রায়ের দিনক্ষণ কখন ঠিক হবে তখন এগুলো চলতে থাকবে। আগামীকালকে থেকে বলা যায় তারা মাঠে জোরালো ভাবে জানান দিবে এবং নেমে গেছে। আর এতেই আগামীকালকে যে কোনো কিছু ঘটে যেতে পারে। বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা যারা অন্তত পক্ষে আওয়ামী লীগের ইতিহাস, আওয়ামী লীগের বিরোধী দলের, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে পরিচিত আছেন, ছিলেন কিংবা এখনো দেখছেন, তারা জানেন আওয়ামী লীগ আসলে কি জিনিস। আওয়ামী লীগ সরকারে থাকলে রাজনীতির ক্ষেত্রে যতটা দুর্বল, যতটা মনে হয় যে তারা ঠিক সামাল দিতে পারছেন না, কিন্তু এটি চিরায়ত সত্য, বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী দলে বা বিরোধী আওয়ামী লীগ অনেক অনেক বেশি শক্তিশালী। সেটি যদি মারমুখীর ক্ষেত্রে হয়, সেটিও তার ধারে কাছে কিন্তু অন্য কেউ যেতে পারেনি এর আগে। মার খেতে খেতে গত 16 মাসে আওয়ামী লীগ এখন যেখানে পৌঁছে গেছে, তাদের আসলে এছাড়া আর কোনো গতি নেই, রক্ষা নাই। কিন্তু আমরা দেখলাম এই শফিকুল আলম বলেন কিংবা শফিকুল আলম ইন্ডিয়ার সাংবাদিকদের বিরুদ্ধে যে বিবৃতি ফেসবুকে লিখেছিলেন, সেখান থেকে একটি বড় ধাক্কা খেয়েছে। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া গতকালকে প্রতিবাদ জানিয়েছে, ক্ষমা চাইতে বলেছে, ইত্যাদি ইত্যাদি। এসবের মধ্যে দিয়ে, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও গতকালকে থেকে বড় একটি প্রশ্ন কিন্তু ঘটছে এবং বেরিয়ে এসছে। যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। সেই থেকে রাতভর একটা আলোচনা ছিল যে তাদের মধ্যে কি কথা হয়েছে। আমাকেও কয়েকজন নক করেছেন, আমি চেষ্টা করেছি আমার সূত্রে জানার। ডেফিনেটলি আগামীকাল 13ই নভেম্বর আওয়ামী লীগ লকডাউন ডেকেছে এবং সেই লকডাউন নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা হচ্ছে। সুতরাং দুজনের আলোচনার মধ্যে সেই লকডাউন নিয়েও কথা হয়েছে। আপনারা জানেন সেনাবাহিনী অলরেডি 50% উইথড্র করেছে, বাকি 50% রাখার জন্য নানা রকমের চেষ্টা চলছে এবং তারা এখন পর্যন্ত আছে। তো কালকের পরিস্থিতি কিভাবে সামলাবে, বিজিবি কোথায় কোথায় মোতায়েন করবে, এসব বিষয়ে আলোচনা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি হয়েছে, কথা প্রসঙ্গে জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল,
সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল, যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। এই যে আমরা বলছি যে আলী রিয়াজ পালিয়ে গেছেন, কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না, বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এইরকম একটা গড় গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে আগামী বছর ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। কারণ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে এই গণভোট, জুলাই সনদ, এইসব নিয়ে তিনি এমন পরিকল্পিতভাবে কিছু জটিলতার সৃষ্টি করছেন যাতে সঠিক সময়ে নির্বাচনটা না হয়। আগামী 20 নভেম্বর আমাদের হাইকোর্টের অ্যাপিল ডিভিশন একটা অবজারভেশন দেবেন কেয়ারটেকারের ব্যাপারে, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে। সেইটা যদি দেয় এবং সেইটা যদি এবারেই ইমপ্লিমেন্ট করে, তাহলে হয়তো ডক্টর ইউনূস সরে যাবে এবং দেশের জন্য মঙ্গল হবে। সেটা নিয়ে আমি আলাদা একটা এপিসোডে কথা বলবো। কিন্তু সেটা যদি না হয়, তাহলে ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত 3 জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। 1975 সালের 3রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুস্তাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই 1975 সালের 6 নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন, এবং
77 সালের 21শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের 6 মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত 2টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে 1982 সালের 24শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা, কিন্তু সে একটু বাটে পড়ছে। একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য, কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 500তম পর্বে আবারও সবাইকে শুভেচ্ছা, সাথে থাকবার জন্য, পাশে রাখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। আওয়ামী লীগের লকডাউন রুখে দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ, পারবে কি? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। অবৈধভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে সরকার, আর আওয়ামী লীগ গত 16 মাস যাবৎ নিষিদ্ধ অবস্থায়, 16 মাস নয়, এই বছরের মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই নিষিদ্ধ থাকবার পরেও আওয়ামী লীগ জেগে উঠেছে, জোরালো ভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আগামীকাল 13 নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এই কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারাও জোরালো ভাবে জোর দিয়ে দাবি করছেন যে পরিস্থিতি যাই হোক না কেন তারা এই কর্মসূচির মাধ্যমে ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন। এর আগে গত কয়েকদিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের মাধ্যমে নাশকতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে এই ঘটনার মাধ্যমে মানুষের মধ্যে আতঙ্ক ও আশঙ্কা তৈরি হয়েছে। আসলে বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, এগুলো কি আওয়ামী লীগ করছে কিনা সে ব্যাপারে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে প্রশ্ন রাখতে চাই যে আওয়ামী লীগের আমরা এই যে এতদিন যাবত যে মিছিল হচ্ছে, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, কর্মসূচি হচ্ছে, কোথাও এখন পর্যন্ত জ্বালিয়ে দেওয়ার কর্মসূচি কিন্তু দেখিনি। এই জ্বালাও পোড়া আমরা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে কুখ্যাত স্বীকৃতি অর্জন করেছে। আজকে যে বিএনপি জামাত কিংবা
কোন থার্ড পার্টি জঙ্গি সংগঠন ককটেল বিস্ফোরণ করে কিংবা বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে না, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আমি প্রশ্ন রেখেছিলাম যে পুলিশ ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের লকডাউন থামিয়ে দেবে, আসলে কি পারবে? সত্যিকার অর্থে পুলিশের অবস্থা যদি দেখেন, পুলিশ কিন্তু প্রচন্ড দুর্বল একটা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে গেছে গত 16 মাসে। গত 5 অগাস্ট সময়কালে পুলিশের উপর বর্বরোচিত হামলা করে পুলিশ মেরে ফেলানো হয়েছে, তারপর থেকে পুলিশের মনোবলটা ভেঙে ফেলানো হয়েছে এবং পুলিশের এই মনোবল আর চাঙ্গা হয়নি। এই চাঙ্গা করবার যে দায়িত্ব, যে নেতৃত্ব, নেতা, পুলিশের সেই নেতা নেই। এই মুহূর্তে আপনি যদি পুলিশের মধ্যে দেখেন যে একদম টপ থেকে আইজিপি থেকে শুরু করে বিভিন্ন ইউনিট প্রধান, বিভিন্ন রেঞ্জ ডিআইজি কিংবা মেট্রোপলিটন পুলিশ প্রধান ইত্যাদি, তারা কিন্তু অপেশাদার, অনভিজ্ঞ। তারা একটা পর্যায়ে আছে না, যে একটা পর্যায়ে দায়িত্ব পালন করে এখানে গেলাম। এই মুহূর্তে এমন ইউনিট প্রধানও আছেন যিনি একটা জেলাও চালাননি, তাকে দেওয়া হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিংবা রেঞ্জ প্রধান, রেঞ্জ ডিআইজি দায়িত্ব দেওয়া হয়েছে। অনভিজ্ঞতার কারণে নানা রকম বিকৃতি ঘটনা ঘটছে, বিকৃতি কথাবার্তা বেরিয়ে আসছে। এই যে আপনারা দেখলেন যে গতকালকে সিএমপি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাইরেক্ট ব্রাশ ফায়ার করবার হুমকি দিয়েছেন। এটি কি কোনো পেশাদার, পেশা সুলভ কথাবার্তা, পেশাদার আচরণ? আচরণ নয়। শীর্ষ নেতৃত্ব আসলে অনভিজ্ঞ এবং অপেশাদার। এই অনভিজ্ঞ অপেশাদার নেতা দিয়ে পুলিশকে একটা কন্ট্রোল, একটা শৃঙ্খলা বাহিনী আমরা আজ থেকে 1.5 বছর আগে বা তার আগে যেটি দেখেছি, সেই জায়গাটায় পুলিশ নেই। সর্বস্তরে পুলিশের মধ্যে চাকরি নিয়ে এখন একটা বিতৃষ্ণা এসে গেছে, সংশয় এসে গেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে বহু পুলিশ অন্যায়, একদিকে তাদের উপর হামলা হয়েছে, আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকে চাকরিচ্যুত হয়েছেন, অনেকে এখনো পর্যন্ত টেনশনে আছে যে যে কোনো সময় চাকরি না চলে যায়। এই যে গাজীপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, তাকেও বলা হতো বর্তমান ব্যবস্থার পক্ষের মানুষ, কিন্তু আপনারা দেখলেন যে 2 দিন আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই কারণে চাকরি হারানোর ভয়ে ভীত পুলিশ। এই পুলিশ আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে, নেতারা যেভাবে বলছেন যে সত্যিকার অর্থে যদি রুখে দাঁড়ায় কিংবা এই যে অবৈধ অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত হয়ে ঢাকায় আসতে পারে, পুলিশের পক্ষে সম্ভব না। আরো ইতিবাচক দিক আছে, দেখুন সেনাবাহিনী মাঠ থেকে 50% গত 5 নভেম্বর থেকেই উঠে গেছে। 30,000 মাঠে থাকতো সারা বাংলাদেশে, এখন 15,000-এরও কম সেনা, নৌ, বিমান, বিভিন্ন বাহিনী যে মাঠে ছিল। এবং গতকালকে এই যে সীমিত যে বাহিনীটা আছে বাহিরে, গতকালকে নতুন করে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার জারি হয়েছে। এটি জারি হওয়ার কথা ছিল না, এটা হবে কিনা এমন দ্বিধাদ্বন্দ্ব ছিল, এমন আলাপ আলোচনা ছিল, কারণ সেনাবাহিনী পুরোটা উঠে যাওয়ার কথা। আপনারা শুনেছেন যে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে একতরফা কোনো নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করবে না।